দর্শক, আমি বিএম এরশাদ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি গণস্বাস্থ্য হোমিও নিবেদিত গল্পে গল্পে আড্ডা অনুষ্ঠানে। সঙ্গে আছে আমি বিএম এরশাদ। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হয়েছেন অ্যাডভোকেট তাসনিম রানা, সুপ্রিম কোর্ট বাংলাদেশ সাবেক সংসদ সদস্য। অন্যদিকে আছেন নজরুল সঙ্গীত শিল্পী তামান্না খানম। আপনাদের দুজনকেই আমাদের স্টুডিওতে স্বাগত। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। জি ম্যাম, আপনার কাছে আসবো। আপনি একজন আপাতমস্তক একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। আপনি দীর্ঘদিন সংসদ সদস্য হিসাবে ছিলেন। এখন আপনার সঙ্গে বসে আছেন একজন নজরুল সঙ্গীত পরিবারের যিনি বেড়ে উঠেছেন শৈশব থেকে। তো আমরা গল্পে গল্পে আপনার গল্প এবং কথোপকথনের মধ্য দিয়ে আমরা ম্যামের কাছ থেকে খালি মুখে কিছু গান শুনবো। কেমন হবে? না, এটা খুবই ভালো লাগবে, ভালো ভালো হবে অনেকেরই। জি, নজরুল সঙ্গীত শিল্পী তামান্না খানম, আমরা সংক্ষিপ্তভাবে আপনার পারিবারিক পরিচয়টা যদি জানতে পারতাম। হ্যাঁ, আমরা জানি যে অবশ্যই। আপনার পরিবারের হ্যাঁ, সকলেই আমার সঙ্গীত চর্চা করেন। ফাদার প্রখ্যাত নজরুল সঙ্গীত শিল্পী মাসুদ আলী খান, উস্তাদ মাসুদ আলী খান। উনি সেই মানে 50-এর দশক থেকেই গান করেন। আর আমার ভাই বোন যারা আছে, আমার মেজ বোন লাজুল খানম, ফাহমিদা খানম, এরা সবাই বাংলাদেশ বেতার টেলিভিশনের আমরা শুদ্ধা এনলিস্টেড আর্টিস্ট। তো বর্তমানে ওরা কানাডা প্রবাসী আর কি। তো আমাদের ফ্যামিলিতে আমাদের বাবা, চাচা, চাচাতো বোনরা সবাই আমরা একটা মোটামুটি সঙ্গীত পরিবার। সঙ্গীত পরিবারে আমরা বিলং করি আর কি। তা আমার যে সঙ্গীত কবে থেকে যে আমি হারমোনিয়াম বাজাই এটা আমার মনে নেই। আমি এতই ছোটবেলা থেকেই মানে হারমোনিয়াম বাজাচ্ছি বা গান গাচ্ছি। এটা আমার আম্মা আবার খুব সুন্দর মানে গান গাইতেন, যদিও বর্তমানে ওনারা দুজনেই মানে মারা গিয়েছেন, রিসেন্টলি মারা গিয়েছেন আব্বা আম্মা। তো এই পারিবারিক অঙ্গন থেকে আমাদের গানের শুরুটা হয়েছে। তারপরে আমি এই নানান ক্লাসিক্যাল আমার চর্চা, আমি যেহেতু নজরুল সঙ্গীত শিল্পী, আব্বার কাছে আমার হাতের খড়ি, কিন্তু আমি ওস্তাদ সুনীল কুমার মণ্ডলের কাছ থেকে ক্লাসিক্যাল শিখছি, আর নজরুল গীতিটা পরে ইয়াকুব ভাইয়ের কাছ থেকে তালিম নিয়েছে আর কি। এইভাবেই গানের জগতে আপনার স্মরণীয় দিন কোনটি? একটা বিশেষ দিন তো থাকে স্মরণীয় দিন। হ্যাঁ, স্মরণীয় দিন আর কি, আমি একটু মানে ওই রেডিওর লিস্টেড হওয়াটা আমার খুব স্মরণীয় দিন। আব্বা তখন বাংলাদেশে ছিল, সে অনেক আগে, প্রায় আমার তখন কত হবে, 20-22 হবে এরকম, বিয়ের পর দিয়ে আর কি। তো রেডিওর অডিশন আমি আর যাব না, আমার খুব আলসামি লাগছে, শুয়েছি। আব্বার বাসা থেকে এসে, তোমাকে এক্ষুনি উঠতে হবে, তোমার আজকে অডিশন, চলো। আমি আব্বা, আমি তো অত এটা মনেই নেই আমার, মানে আমি একটু চাইতেছি জন্য আজকে অডিশনটা স্কিপ করুক। কিন্তু আমার আব্বা এরকমই গান বাজনার প্রতি তার এত মানে আমাদেরকে এত সে ইয়ে করছে যে প্রত্যেকদিন সকালবেলা উঠে আমাদেরকে রেয়াজ রীতিমতো করতেই হবে, আমাদের বাধ্যতামূলক। তা আব্বা সে নিয়ে গেল রেডিওতে, আমরা কি করার এনলিস্টেড হলাম আর কি। এটা আমার জীবনে আর কি আব্বার একটা অনেক একটা গুরুত্বপূর্ণ আমার আমরা স্টুডিওতে বসেছি, আপনি সঙ্গীত করতে, আর একজন আপনার পাশে যিনি আপাতমস্তক একজন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সংসদ সদস্য। আচ্ছা আচ্ছা, আমরা এখন এই মুহূর্তে একজন পলিটিক্যাল ব্যক্তির কাছে আপনি কি একটা প্রশ্ন করবেন, আর পরবর্তীতে আপা আপনার কাছে সঙ্গীত বিষয়ে একটা প্রশ্ন করবেন। তাহলে আমি আগে প্রশ্ন করি না? আচ্ছা, না, যেটা যেহেতু উনি অনেক বড় একজন পলিটিক্যাল ফিগার, তা আমাদের দেশের মানুষের আস্থা কিন্তু, বিশেষ করে আমার রাজনীতিবিদদের প্রতি আমার আস্থা, আমি এই যে নতুন ভোট হবে, আমি চিন্তা করছি আমি আসলে ভোট দিতে যাব কি না। এই যে আমাদের পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে আমাদের উত্তরণ কি? আপনি একজন সাবেক সংসদ সদস্য হিসেবে আমাকে, আমার এটা আর কি আস্কিং আর কি, আমি এটা খুব আমার জানতে ইচ্ছা করে, আমি নিজে খুব এগুলি নিয়ে চর্চা করি, রাজনীতিও আমি চর্চা করি। আতঙ্ক নাকি আতঙ্ক? আমি কাউকে বিশ্বাস করি না, কোন দলকে দিব, যে আসবে সেই, ওই একটা পুরানো প্রবাদ আছে যে লাউ সেই কধু। আর আপনার যে ধারণাটা, সেই ধারণাটা আপামর জনগণের মাঝেই বিরাজমান। কেননা এই জেনারেশন যারা আছে এবং আমাদের জেনারেশন, আবার আমাদের উপরের যে জেনারেশন, আমরা মোটামুটি একটা বিষয় দেখেছি যে রাজনীতিবিদ যারা হচ্ছেন, যারা রাজনীতি করছেন, তাদের মধ্যে মনে করেন যারা অনেকে, সবাই একটা ভালো উদ্দেশ্য নিয়েই রাজনৈতিক দলে আসে, যে আমি একটা রাজনীতি করব, আমি একটা
পাবলিকের সাথে মিশবো, পাবলিকের সুখ দুঃখগুলো আমরা দেখব, সেটার উপরে আমরা কাজ করব, এইসব চিন্তা নিয়েই কিন্তু রাজনীতি করে। শুধু বাংলাদেশ না, সারা বিশ্বের যারা রাজনৈতিক দলে যুক্ত হয়, মানে রাজনৈতিক সচেতন তো প্রতিটি মানুষই রাজনৈতিক সচেতন, সে পিএইচডি জি ডিগ্রিধারী সেও সচেতন, জি ওই রিক্সাওয়ালা সেও নিরক্ষর সেও সচেতন। জি সচেতন। জি অতএব কিন্তু আমাদের দুর্ভাগ্য এই যে আমাদের যারা রাজনীতিবিদ যারা একটু নাম করে ফেলে, তারা সবাই ভাবে যে সবাই বোকা, আমরাই শুধু আমরাই চালাক, শুধু চালাক, এই জিনিসটাই। এইটা ভাবে। এবং এখন রাজনীতিটা এই যেমন আমাদের এই যে পরবর্তী জেনারেশন, আমাদের সন্তানদের যে জেনারেশন, জি তারা কি দেখতে পাচ্ছে? তারা দেখতে পাচ্ছে যে রাজনীতি মানেই হচ্ছে মিথ্যাচার একটা নাকি? আইন ভঙ্গ করা, একটা টেন্ডারবাজি, চাঁদাবাজি, মানে বাংলাদেশের মিথ্যা দণ্ডবিধিতে প্রতিশ্রুতি। যতগুলো মিথ্যা প্রতিশ্রুতি। ধারা আছে অপরাধের, সব ধারার মধ্যে আপনি রাজনৈতিক সংশ্লিষ্টতা পাচ্ছে বলেই জনগণের এমন একটা ধারণা হয়েছে রাজনীতি মানেই ওইখানে যাব না, ওই জগৎটা একটা নোংরা জগৎ। কিন্তু এই বলে যদি জনগণ সরে থাকে, জগৎটা তো আপনি তো আসতে হবে। এই ফিল্ডে যদি না আসেন, তাহলে তো আপনি জিনিসগুলো সরাতে পারবেন না। অতএব সেদিক থেকেও চিন্তা করতে হবে, কেননা আপনি তো রাজনীতির আচ্ছা, আমি বাইরে একটা না। ছোট্ট করে আপনি বলি, যখন রাস্তা দিয়ে আমি হাঁটবেন, একটু ছোট্ট ওইটাও করে বলি, কিন্তু এটা কিন্তু এই যে জনগণ যে আসবে, এটা কিন্তু রাজনৈতিক নেতৃত্বদেরই ওই মাঠটা মাঠ ক্লিয়ার তৈরি করতে করে হবে, দিতে হবে। জনগণ যেন আসতে পারে। জনগণেরই যদি সব আপনারা মানে রাজনীতিবিদরা যদি জনগণেরই যদি সব দিয়ে দেয়, তাহলে জনগণই দেশ চালাক, তাহলে আর না ওনাদেরকে আমরা হ্যাঁ, সেই এদেরকে আমরা পর্যায়ে সংসদে গিয়েছে পাঠাই না। কেন, তাই না? প্রত্যেকটা রাজনৈতিক তাদের দলের তাদের দলের উচিত। হ্যাঁ, প্রত্যেকটা রাজনৈতিক দলের উদ্দেশ্য থাকে, শুধু আমাদের দেশে না, সব দেশেই রাজনৈতিক দলের উদ্দেশ্য থাকে জনগণকে শক্তিশালী করা। আর এখানে দেখা যায় যে জনগণকে দুর্বল করে রাজনৈতিক দলগুলো সেটাই শক্তিশালী হয়। সেটাই। এই সব পর্যায়গুলো দেখতে দেখতে মানুষের একটা নেগেটিভ ধারণা তৈরি ধারণা তৈরি হয়েছে, এবং হওয়াটা স্বাভাবিক। আর তারপরে এখন আপনার কিন্তু আপনি কি রাজনীতির বাইরে থাকতে পারবেন? না পারবেন না, না। কেউই আপনি পারে না। রাস্তায় যখন যাবেন, ওই রাস্তাটাও কিন্তু রাজনৈতিক দলেরাই তৈরি করে। তৈরি করে। টেন্ডারবাজি বলেন, ঠিকাদারি বলেন, এবং ওইটার সুপারভিশন বলেন, এগুলো জি সব রাজনৈতিক দল করে। জি অতএব আপনি যদি আপনার একদম জন্ম থেকে কবর পর্যন্ত, এটা কিন্তু একটা রাজনৈতিক দল, রাজনৈতিক একটা আপনার একটা প্রসেসের মধ্যে মানে থাকে। এটাতে অতএব পরোক্ষ এবং অতএব প্রত্যক্ষ এখন উভয় আমরা যদি মিলেই সবাই রাজনীতি বলি যে চলে। আমরা এই রাজনীতির এখানে আসবো না, এখানে ঝামেলা বেশি, না, ঝামেলা বেশি হলে এখানে যাই আরো উকি দিতে হবে যে যারা রাজনৈতিক দলে আসছে তারা কি উদ্দেশ্যে আসছে। আসছে, হ্যাঁ তারা সেই তাদের তো নিজেদেরই চলতে পারে না। তারা যদি রাজনীতি করে, হ্যাঁ, এখন একটা সময় আসছে, এখন রাজনীতির একটা যোগ্যতা দরকার। রাজনৈতিক যোগ্যতা দল দরকার, করতে হ্যাঁ। হলে ন্যূনতম একটা শিক্ষাগত যোগ্যতা থাকবে। এখন দেখেন আমাদের সংবিধানে আপনার এমপির কোনো শিক্ষাগত যোগ্যতা দেওয়া নাই। আবার ওদিক দিয়ে আপনার এমপিরা কাদের চালাবে? ওই বিসিএস কর্মকর্তাদের চালাবে, আপনার সেনাবাহিনীকে হ্যাঁ, চালাবে, সেটাই। আপনার ইঞ্জিনিয়ারকে চালাবে, ডাক্তারকে চালাবে। এখন আমার যোগ্যতা 5 পাস, এখন আমার 5 পাসের উপর দিয়ে তো আমি এই লেভেলটা না ছেড়ে না না, দিতে আমি পারি তো না। করব, কিন্তু সেটাই হচ্ছে, সেটাই হচ্ছে। সেটাই অতএব এটাই। আমাদের আপনাদের সবাই দাবি তুলতে হবে যে শিক্ষিত লোক হতে হবে। পলিটিক্যাল রাজনৈতিক দলে যোগ দিলে যারাই রাজনৈতিক নেতাকর্মী হবে, ন্যূনতম ডিগ্রি পাস হতে হবে। অবশ্যই। এবং আজকালকার যে জমানা পড়ছে, তাতে ন্যূনতম যারা এমপি ক্যান্ডিডেট, যারা উপজেলা চেয়ারম্যান, যে যে জনপ্রতিনিধি, পৌর প্রশাসক, তাদের ন্যূনতম একটা শিক্ষাগত যোগ্যতা যোগ্যতা অবশ্যই ডিগ্রি লাগবে। পাস রাখতেই হবে। জি জি। এরকম করে যদি আমরা এই জায়গাটা পরিষ্কার করি। আপনি তো দীর্ঘদিন সংসদ সদস্য হিসেবে ছিলেন, তো আপনি কি এই কখনো সংসদে এই প্রস্তাবনা রাখছিলেন যে ন্যূনতম একটা শিক্ষার প্রয়োজন? আম, আমরা তো মনে করেন আমরা যে রাজনৈতিক দল করেছি, সেখানে তো মনে করেন এই বাংলাদেশে তো ওই সিস্টেমটা নাই। আপনার যারা নীতি নির্ধারক তারাই এইসব কথাগুলো বলে, ঠিক আছে। এখন একজন সংসদ সদস্য কি নীতি নির্ধারক নয়? সে না, আপনি তো দলের 70 অনুচ্ছেদ আছে, আপনি তো দলের বাইরে কথা বলতে পারবেন না, তাই না? তাহলে তো দলের না, ওই জন্যই তো বলি যে এখানে তো আমাদের সংবিধানের মধ্যে অনেক ফাঁকি আছে, বেঁধে রাখা আছে। আছে যে আপনার যে বললাম, যেহেতু আমি আমার গোপন করার কিছু নাই, এগুলো তো সেটাই। আপনার বই পুস্তকে আপনার সংবিধানেই লেখা আছে। অতএব এখানে আপনার 70 অনুচ্ছেদ আছে, এখানে তো আপনি আপনার মতো আপনি যখনই নির্বাচন করলেন, মার্কা থেকে জয়ী হলেন, জয়ী হওয়ার পর যখনই আপনি শপথ নিবেন, তখনই আপনি সাংবিধানিক ভাবে আপনি দলীয় প্রতিনিধি, আপনি আর জনপ্রতিনিধি না, মন গড়া ঠিক কথা আছে? বলার সুযোগ নেই। না, মন গড়া না, এবং দলের বাইরে কথা বলতে পারবেন না। এখন আমাদের যে আপনি যে দলই দেখেন, আপনার এই দলের তো
সবারই তো একটা শিক্ষাগত যোগ্যতার বিষয়টা থাকে, কিন্তু আমরা তো আর সেই ধরনের পাই না, এবং যারা নীতি নির্ধারক তাদের এগুলো নিয়ে কথা বলা জি ম্যাডাম, দরকার। আপনার থেকে আমরা এগুলা অনেক তো আপনার ভালো ভালো কথা আমরা বুঝতে পারলাম নিচের যে আমরা স্তরেররা করতে তো পারবে না, এখন যারা এই মুহূর্তে পলিটিক্যাল আপনার নাই। সঙ্গীত শিল্পীর কাছে কি প্রশ্ন রাখবেন? আমরা সঙ্গীত শিল্পীদের প্রতি আমার সবসময় একটা শ্রদ্ধাবোধ থাকে, একটা ভালোবাসা আছে। আমি অনেক গান শুনি, আমার গান ভালো লাগে, ছোটবেলা থেকে ধন্যবাদ। আমি গান শুনি। আমি সব ধরনের গান শুনি। আমি পুরানো দিনের গান শুনি, নজরুল সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত থেকে শুরু করে ইসলামী গান, ইংলিশ গান বলেন, উর্দু বা মানে হিন্দি শুনি। আমার যেটা ভালো লাগে সেটাই আমি শুনি। আর কোনো নাই, কিন্তু আমার কথা হচ্ছে যে আমরা যেমন এবার আমরা দেখেছি যে 17 বছর যেমন একটা ফ্যাসিস্ট সরকার ছিল, আমাদের যত শিল্পী বলতে আমরা যা বুঝি তারা কিন্তু এখন কালচারাল কালচারাল হয়ে গেছে, ফ্যাসিস্ট হয়েছে তারা। তারা কিন্তু আগের দিনের শিল্পীরা কিন্তু একটা নিরপেক্ষতার না, বিষয় আছে। ব্রিটিশ আমলের শিল্পী বলেন, পাকিস্তান আমলের শিল্পী বলেন, বাংলাদেশের প্রথম আমলের যে শিল্পী সাহিত্যিক ছিলেন, তারা কিন্তু যে কোনো অন্যায় দেখলে প্রতিবাদ করত। রাজনৈতিক দলের প্রতিবাদের আগেই কিন্তু শিল্পী সমাজ থেকে একটা প্রতিবাদ আসতো। এখন শিল্পীরাও রাজনীতিবিদ এখন হয়ে গেছে এখন নিজেদের আর ফায়দার জন্য। শিল্পীরাও এখন মনে করেন শিল্পী কবি সত্যটা ছিল সকল রাজনীতির ঊর্ধ্বে, কিন্তু সেটা সকলে এখন ছিল, আস্তে আস্তে দলমত নির্বিশেষে হ্যাঁ, সকলের কাছে চেঞ্জ ধর্মের হয়েছে। তারা এরা ছিল। এরা এরা ভালোকে ভালো বলতে পারে না, খারাপকে খারাপ বলতে পারে না। তারা যদি তাদের নিজেদের, তাহলে তো তারা শিল্পী সত্তাটাই হারায় ফেলে। এখন এই হারানোর অনেক কারণ আছে, আপনার রাষ্ট্রীয় প্রেশার থাকে, আপনার সেটাই। সঙ্গীতের অনেক সাইড এখন আপনি থাকে। খুব একজন মানে একটু ছোট করে বলি যে খুব নামকরা একজন গায়ক বা গায়িকা, সে যদি দেখতেছে যে গভর্নমেন্টের এই জিনিসটা ভালো না, সে যদি প্রতিবাদ করে, যা হয়ে আসছে গত অনেক দিন আমরা দেখছি অনেক শিল্পীদেরই তার শিল্পী সত্তার থেকেই, মানে শিল্পীর নামই ওদের কাটা হয়ে ম্যাম, গেছে। আমাদের সামনে যেহেতু নজরুল সঙ্গীতের একজন কিংবদন্তি মহিষী নারী আছে, তো আমরা কি খালি কণ্ঠে নজরুল সঙ্গীত শুনতে পারি না? হ্যাঁ, অবশ্যই আমাদের একটা চাইবই একটা গান শোনার। হ্যাঁ, আমাদের জাতীয় কবি আমরা শিল্পীদের কাজী কাছে নজরুল চাই ইসলাম যে সেই। শিল্পীরা যেন সমাজ সচেতন ভাবে অবদান রাখে, কিন্তু দুর্ভাগ্য যে পরিবেশটা সেই সেরকম পরিবেশ করতে হবে, সেটাই আর কি। তাইলে কি ওই ব্রিটিশ আমলে কি পরিবেশ ছিল, তাইলে আমাদের বলতে হয় শিল্পীদের বিকাশের। আবার পাকিস্তান আমলে বিকাশের ছিল, আবার বাংলাদেশের প্রথম কয়েক দশক হয়তো বিকাশের সুযোগ ছিল, এখন সুযোগগুলো নাই। এখন আমরা এখন হচ্ছে বেশি কি, গণতন্ত্র হয়ে না, গেলাম এটা নাকি কিন্তু এটা নাকি কিন্তু বেশি শুধু রাজনৈতিক যে তন্ত্র হয়ে গেলাম? গণতন্ত্র বা তন্ত্র যাই বলেন, এখন বাচ্চাদের ভিতরে, আমরা তো এইজ হয়ে গেছে আমাদের একটা অনেক বড় লম্বা রাস্তা পার হয়ে তো আমরা এই স্টেজে আসছি। তা আমরা যেরকম গান নিয়ে, মানে আমরা যেই জায়গায় আছি, যেরকম কালচার করছি, আজকালকার ছেলে মেয়েদের মধ্যে ওই জিনিসটা নেই, তাদের এত ধৈর্য নেই। 2টা 3টা গান গাবে, হ্যাঁ, এখন মাইকে অবশ্য নিয়ে আমরা গান হ্যাঁ, করবো, হ্যাঁ, টাকা কামাবো, হ্যাঁ, that's আবার it। হ্যাঁ, হ্যাঁ, আগের দিনে আগে আমরা যেভাবে এখনো প্র্যাকটিস করি, এখনো রেওয়াজ করি, এখনো তবলা ভালো ভালো না ইনস্ট্রুমেন্ট না নিয়ে প্র্যাকটিস করি, আমাদের এখনকার এগুলো নেই। ছোটবেলাটাই তো আমরা দেখেছি যে আমরা সেটাই আর কি। নিজেরা রেডিও শুনতাম, কখন এই গানগুলো শোনার হবে, অভ্যেস নেই বা এখনকার সেই বাচ্চাদের, গানগুলো শুনতাম। এই জন্যই এত বড় একটা তারপরে আপনার গ্যাপ সৃষ্টি হয়েছে। টিভিও তো আপনার, আমরা ওই কখন ওইটা হবে সেটার জন্য বসে থাকতাম, কিন্তু এখন ডিজিটাল, এখন সবার হাতে সবাই মোবাইল, মোবাইল। না সবাই হাতে আপনি মোবাইল। যদি আপনি কারোকে এখন দিয়ে আপনি না শিল্পী জীবনে মনে হয় ওপেরা দেখেন অতএব গান গাই আর সবাই আপনি শিল্পী আপনি তো এখন। তখন ওই সেন্টারে শুধু ওইটুকুই শুনতে পারতেন, আর এখন মোবাইলে মানুষ হ্যাঁ, সেটাই। সারা এই বিশ্ব জন্য এত দেখতে পারে। মানে অতএব সে আগের মতো ওই হবে না। হবে না, ওই হবে জিনিসটাই নষ্ট হয়ে গেছে। ওই জিনিসগুলো যদি আমরা টেনে আনি, তাহলে বর্তমানটাকে অস্বীকার করা হয়। হ্যাঁ, আমরা সেটাই। ওইটা আমাদের স্মৃতিতে আছে, ইসে আছে, কিন্তু কিন্তু সঙ্গীতটাকে আপা বাঁচায় যদি রাখতে চান, অবশ্যই আপনাকে ওগুলি ধরে রাখতে হবে। সঙ্গীতের যে মূল নীতিটা, মূলটাই যদি আমরা উৎপাদন না, করে দিই, তাহলে তো সঙ্গীতটা এটা আপনার থাকবে না। কখন, সঙ্গীতটা তো জীবিত থাকে আপনার শুনলে। আপনি গাইলেন, আমি শুনলাম, এই 5 জন শুনলো না, সেটাই, তাহলে তো সেটাই। গানটা মরে যাবে। সেটাই। ঠিক আছে, তাহলে শোনাটাই তো আসল। এখন আমাদের শোনার আল্লাহর এইটাও একটা রহমত, হ্যাঁ, একটা রহমত সেটাই। যে সবাই হাতে এখন আপনার মোবাইল আছে, একদম বাটন মোবাইল, ওইটার মধ্যেও গান শোনা যায়, আবার স্মার্ট অ্যান্ড্রয়েডে মোবাইলে শোনা যায়, সেটাই। দেখা যায়, সবকিছু করা যায়। অতএব গান হারাবে না, ভালো গান হলে এটা থাকবে, এখন আরো বেশি থাকবে। তখন তো মানুষ রেডিও যাবে ওইখানে, তারপরে গান হারাবে না, কিন্তু আপনি গান হারাবে না, কিন্তু উপযুক্ত শিল্পীও তৈরি হচ্ছে না। হচ্ছে না, এটা অনেক বড় গ্যাপ। পরিশ্রম করে শিল্পী হয়েছে, এখন পরিশ্রম করে শিল্পী খুব কম হয়, খুবই কম। আমাদের দেশের ট্রেনটা একদম কম, বাইরে
পাকিস্তান, ইন্ডিয়া, ওরা এখনো ওই যে ওদের যে প্রতিযোগিতাগুলি হয় দেখি বেশ ভালো, ক্লাসিক্যাল ভালো, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু আমাদের দেশে এই জিনিসটা একটু ভাটা, হয়তো আমাদের ওদের ভবিষ্যতে বিচারকরা হবে। তো সেই রকম, ওরা পক্ষপাত, দলীয় বিচারক সব, বিচারকরাও দলীয়, আপনার আচ্ছা, কণ্ঠ তো খালিদুল দলীয় আনবে নিয়ে আসবে। এখন আপনি একটা গান গান, আচ্ছা, আমরা ঠিক আছে, শুনি। ওকে, ধন্যবাদ। তা হঠাৎ করেই ইয়েটা, হ্যাঁ অবশ্যই অবশ্যই। তাহলে আমি খুব ছোট করেই একটা নজরুলের কালজয়ী গান গাই, হ্যাঁ, খুবই ইয়া গান। লাইলি তোমার এসেছে ফিরিয়া, মজনু গো আখি খোলো, প্রিয়তম এত দিন বিরহে, নিশি বুঝি ভোর হলো, মজনু গো আখি খোলো, মজনু তোমার কাঁদন শুনিয়া, হেরি নদী পর্বতে, বন্দিনী আজ ভেঙেছে পিঞ্জর, বাহির হয়েছে পথে, এখন শুষ্ক বাতাস বহে অনুকূল, ফুটিছে গোলাপ নার্গিস ফুল, ও গো বুলবুল, ফুটন্ত সেই গোল বাগিচায় দোলো, মজনু গো আখি খোলো, লাইলি তোমার এসেছে ফিরিয়া, মজনু গো আখি খোলো। সুন্দর হয়েছে, হ্যাঁ সুন্দর হয়েছে, না জি, হঠাৎ আমরা করে ভালোই দেখতে লাগে। দেখতে আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে অ্যাডভোকেট তাসনিম রানা এবং নজরুল সঙ্গীত তামান্না খানম, আপনাদের উভয়কে স্বাগত আমাদের স্টুডিওতে আজকের এই গল্পে আড্ডায় অংশগ্রহণ করার জন্য। ধন্যবাদ আপনাকেও আপনাকে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং এসবিটিভিকেও অসংখ্য ধন্যবাদ। যে দর্শক এতক্ষণ দেখছিলেন গণস্বাস্থ্য হোমিও নিবেদিত গল্পে গল্পে আড্ডা অনুষ্ঠান, সঙ্গে ছিল আমাদের সঙ্গে নজরুল সঙ্গীত শিল্পী তামান্না খানম এবং একজন রাজনীতিবিদ অ্যাডভোকেট তাসনিমা রানা। যারা যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখলেন শুনলেন তাদের প্রত্যেককেই বলবো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এসবি টিভির সঙ্গে থাকুন। ধন্যবাদ।